সেই জায়গায় এই পিলারগুলির উপর দেশের যশস্বী প্রধানমন্ত্রী সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। আমি যখন মণ্ডলের আত্মনির্ভর কনভেনশন হয়েছিল সেই জায়গায় প্রত্যেকটা পিলারের উপর আমি আলোচনা করেছিলাম, আপনারা শুনেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে রাজ্য যেভাবে এগিয়ে চলছে এবং সবচাইতে বেশি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি ভারতীয় জনতা পার্টির সাপোর্টার হচ্ছে সবচাইতে বেশি মহিলারা। 2023 সালে আমরা ক্ষমতায় এসেছি দ্বিতীয়বারের জন্য, সবচাইতে ভোট কারা দিয়েছে বেশি? মহিলারা। বিহার নির্বাচনে বিপুল ভোটের জয় এই ভারতীয় জনতা পার্টি এনডিএ জোটকে সবচাইতে বেশি সাপোর্ট কারা করেছে? মহিলারা সাপোর্ট করেছে। তার জন্য আপনাদের কাছে আমরা সংগঠন যেহেতু করি, আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, কারণ একটা ঘরের মা, একটা ঘরের বোন ভালো করে উপলব্ধি করতে পারে তার পারিপার্শ্বিক অবস্থা কি জায়গায় রয়েছে। সবচাইতে বেশি উপলব্ধি করার ক্ষমতা পুরুষের চাইতে মায়েদের। আজকে তার জন্য ভারতীয় জনতা পার্টিকে মায়েরা সবচেয়ে বেশি সাপোর্ট করছে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকাল সকাল হাঁটবেন, প্রয়োজনে 5টা বাড়িতে যাবেন, 2টো বাড়িতে যাবেন, মানুষের সঙ্গে সম্পর্ক করবেন। তাতে শুধুমাত্র আমাদের দলের শ্রীবৃদ্ধি হবে তা না, আপনারও সেই অঞ্চলের মধ্যে আপনারও শ্রীবৃদ্ধি হবে। আপনারও সেই জায়গার মধ্যে, এই অঞ্চলের মধ্যে গুরুত্ব আপনারা টের পাবেন। যেই জায়গার মধ্যে মানুষ যখন কোনো আপদে বিপদে পড়বে, তখন যখন আপনাকে স্মরণ করবে, তখন বুঝতে পারবেন যে না, প্রকৃতপক্ষে কাজ আপনি সেই জায়গার মধ্যে করেছেন। এই মানসিকতা নিয়ে কাজ করবেন এবং আমার বিশ্বাস এই বর্দোয়ালির যে মহিলা মোর্চার সংগঠন আগামী দিন আরও বেশি শক্তিশালী হবে, আরও বেশি সংগঠিত হবে, আরও বেশি সুদৃঢ় হবে, যাতে করে আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। এই 2-1টি কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এইভাবে একবার হাত তুলুন তো সবাই। ভারত মাতা কি। মনে হয়েছে শুধু ওই জায়গাটা মূল্যে চিল্লাইতেছে, আর কেউ চিল্লাইতেছে না। হ্যাঁ, আপনারা তো পুরুষের চাইতে আরো কণ্ঠস্বর চিকন, আর আওয়াজটা আমার কানে, স্যারের কানে লাগানোর কথা। সবাই আরবার হাত তুলুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বিজেপি বিজেপি, নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা জেপি নাড্ডা, প্রফেসর ডক্টর মানিক শাহ, প্রফেসর ডক্টর মানিক শাহ, প্রফেসর ডক্টর মানিক শাহ, রাজীব ভট্টাচার্য, বর্দোয়ালি মন্ডলের সমস্ত মহিলা মোর্চা, বর্দোয়ালি মন্ডলের সমস্ত মহিলা মোর্চা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের সদর শহর জেলা সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়কে। ওনার বক্তব্য আমাদের সব সময়ের ন্যায় উদ্বুদ্ধ করেছেন। আজকের ভারতের আত্মা, স্বনির্ভরতা, স্বভূমিতে দাঁড়ানো এবং স্বগৌরব পুনরুদ্ধার, আমাদের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজি যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখেছেন, তার মূলে আছে ঠিক সেই বেদীয় ধারণা, উঠো জাগো, নিজেকে এগিয়ে নিয়ে যাও। এটাই নতুন ভারতের ব্রত, এবং এই ব্রতে আমাদের ব্রতী করার যে কর্ণধার, আমাদের 8 নং টাউন বর্দোয়ালির প্রিয় বিধায়ক এবং এ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা ওনার বক্তব্যের অপেক্ষায়। আমি ওনাকে অনুরোধ করব, স্যার আপনি প্লিজ টেক দ্য ডায়াস। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার।
আজকে যে আমাদের ৮ নং বরদোয়ালির এবং মহিলা মোর্চার উদ্যোগে যে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান, পাশাপাশি মহিলাদের যে সম্মেলন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় বিধায়ক তথা আমাদের সবার প্রিয় মেয়র সাহেব শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন, একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত আমাদের সম্মানিত ৮ নং বরদোয়ালির সভাপতি, উনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, শ্রী শ্যামল কুমার দেব মহোদয়। উপস্থিত সদর আরবান ডিস্ট্রিক্টের যিনি মহিলা মোর্চার সম্মানীয় সভানেত্রী শ্রীমতী ঝুমা বিশ্বাস মহোদয়া। তাছাড়া আজকের যিনি আয়োজক মহিলা মোর্চার ৮ নং বরদোয়ালির মহিলা মোর্চার যিনি এখানে শ্রীমতী সুজাতা দেব মহোদয়া এখানে উপস্থিত আছেন, এবং আমার সামনে যারা কর্পোরেটর মহোদয়গণ উপস্থিত আছেন, এবং বিভিন্ন স্তরের যারা ৮ নং বরদোয়ালির এবং সদর আরবান ডিস্ট্রিক্টের মহিলা মোর্চা থেকে শুরু করে যারা বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত, এবং আমার যারা বোনেরা এখানে উপস্থিত, মেয়েরা যারা উপস্থিত আছেন, এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকার জন্য, এরকম আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই জমায়েতে একটা জিনিস পরিষ্কার, ৮ নং বরদোয়ালি তথা ত্রিপুরার ভবিষ্যৎ কি সেটা কিন্তু আজকে আমরা বলতে পারি। এবং আমি ধন্যবাদ দেব, আপনারা সবাই এখানে মানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ডাকার পরে আপনারা যেভাবে এখানে সবাই এসছেন, এর জন্য আপনাদেরকে আমি বলবো যে এই যে স্পিরিটটা সেটা যেন আগামী দিনও বজায় থাকে। এই আত্মনির্ভর ভারত অভিযান, আমার এই বিষয়ে কিন্তু আমার পূর্ববর্তী বক্তা সদর আরবান ডিস্ট্রিক্টের সভাপতি অলরেডি বলেছেন, এটা একটা ন্যাশনাল মিশন, মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ন্যাশনাল মিশন, এবং এটা শুরু হয়েছিল যেটা বলা হয়েছে 2020 মে মাসে, যখন আমরা কোভিডে আক্রান্ত হয়েছিলাম। এখন আবার সেটাকে 25শে সেপ্টেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে, এবং সেটা আমাদের স্মরণ করানোর জন্য এটা আমাদের পার্টির থেকেও সেই কাজটা করছে। আমি আশা করি যে এই যে প্রোগ্রাম এখানে আজকে নেওয়া হয়েছে তার প্রকৃত অর্থ আমার মনে হয় যে আমাদের বোঝা উচিত, এবং এখান থেকে যা যা আপনারা শুনেছেন সেগুলো নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন। এটার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতের যে বাণিজ্য, ভারতের যে ইকোনমিক্যাল কন্ডিশন, এবং আমাদের যে প্রতিরক্ষার যে বিষয় এবং ইনফ্রাস্ট্রাকচার বা প্রযুক্তির দিক দিয়ে উন্নত করা, এবং তার উপলব্ধি যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছিলাম, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছেন, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা নিজেরা, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বুঝতে পেরেছেন, আমাদের কথাগুলো উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি নিজেরা আত্মনির্ভর না হই তাহলে কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করবে না। সেই কারণেই এই যে
মুহিম চালানো হয়েছে। এবং এটার জন্য বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ভোকাল ফর লোকাল, এবং আমরাও ত্রিপুরাতে কিন্তু এই ভোকাল ফর লোকালের যে স্লোগান সেটা আমরাও দিচ্ছি, হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী, এই স্লোগান আমরা সবাই দিই। কিন্তু আমি এখানে যারা মা বোনেরা মেয়েরা যারা আছেন, আমি একটা কথা বলবো আপনাদের, আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা এগুলো ট্রেনিংয়ের বিষয় আছে। ট্রেনিংয়ের বিষয় এই কারণে বলছি যে আমরা যাই, যে বিষয়টাই যখন আসে সেটা কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আসুক বা রাজ্য সরকার বা আমাদের পার্টির তরফ থেকে আসুক, করার পর এগুলো ডেলিভারি, আদারওয়াইজ কিন্তু ওই খালি আমরা বলবো আমি তো কি পেলাম, কি এইসব জিনিসগুলো আসে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আজকে ত্রিপুরার থেকেও আপনারা দেখুন, যখনই স্বাস্থ্যের বিষয় দাঁড়ায়, আমাদের অনেক পেশেন্ট এবং পেশেন্ট থেকে পেশেন্ট পার্টি দেখা যায় সাথে সাথে একটা টিকিট কেটে নেয়, বাইরে যেতে হবে, যে এখানে চিকিৎসা হয় না, অথচ এখানে চিকিৎসা আছে, তো সেখান থেকে চলে যায় বাইরে। তা আমার বাড়ি ঘর বন্ধক রেখে, অনেকে গয়না বন্ধক রাখে, বিক্রিও করে চলে যায়। তো আত্মনির্ভর ভারত যদি করতে হয়, আত্মনির্ভর ত্রিপুরাও করতে হবে। প্রতিটা রাজ্য যদি আত্মনির্ভর স্টেট হয় তবেই আত্মনির্ভর ভারত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের 100 বছর যখন পূর্ণ হবে আমাদের দেশ স্বাধীন হওয়ার 2047-এ, বিকশিত ভারত, তো এটা তো ভারত একা করতে পারবে না, সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত হয় তবেই বিকশিত ভারত হবে। আমার এখানে আমাদের ত্রিপুরাতে ঠিক আছে এক্সট্রিম যখন অবস্থা হবে, এতগুলো আমরা স্বাস্থ্যের, আমি একটা উদাহরণ খালি দিচ্ছি আপনাকে, সব সুযোগ আছে কিন্তু বিশ্বাস এবং আস্থার বিষয়টা নেই। বাইরে গেলে এখন সব চিকিৎসা একদম ভালো হয়ে যায় এরকম ভাববার কিন্তু অবকাশ নেই। এটা মাইন্ডসেটের বিষয় আছে যে এখানে আমাদের সব ব্যবস্থা আছে। এখানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার সুবিধা আছে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার সুবিধা আছে, তো সব দিক দিয়ে আমরা হেল্প করছি। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকেও আমরা কিন্তু উন্নত মানের করছি। আমি প্রায়শই দেখি বহু লোক চলে যায় প্রাইভেট ক্লিনিকে চলে যায়, অথচ হসপিটালে একটু কষ্ট করে বিভিন্ন হসপিটালে, আমাদের স্টেট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল যাচ্ছে না যে তা না, তবে এত হাজার হাজার লোকের ট্রিটমেন্ট হচ্ছে কোথায়? কিন্তু এক দুটো কেস যখন হয় তখনই হইচই যে এখানে মানুষ বাইরে চলে যায়। তো এই যে বিষয়টা আছে, আজকে কোন একটা ছেলে মেয়েদের ছুটির বিষয় দাঁড়ালো, আগেই টিকিট কেটে ফেলে, আমি বিদেশের কথা বলছি না, শ্রীনগর যাব, আমি ব্যাঙ্গালোর যাব বা ওই সিকিম যাব, তা আমার তো পয়সাগুলো চলে যাচ্ছে বাইরে। আগে তো ঠিক আছে আপনি যাবেন, ত্রিপুরাকে তো আপনারা দেখেননি অনেক জায়গায়, আমরা তো পর্যটনের এখন এত ডেভেলপ করছি। যদি আগে তো প্রথমে নিজের যে মোমবাতির লিস্টটা অন্ধকার যাতে না হয় সেই ব্যবস্থাটা করুন, আগে যান সব জায়গায়। এখানকার অনেক জিনিস আপনারা জানেন না। আজকে আমাদের এখানে জনজাতির থেকে আরম্ভ করে মণিপুরি বিভিন্ন সম্প্রদায়ের যে কালচার, বিভিন্ন আমাদের যে রিলিজিয়াস যে পর্যটনগুলো আছে সেগুলোতে যাওয়া হচ্ছে না, ইকো ট্যুরিজম আছে, এরকম বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রাকৃতিক যে ট্যুরিজম, সেখানে যান আপনারা, সেখানেও আপনার সময়টা কাটে। ত্রিপুরার মধ্যেই তো পয়সাটা থাকে। যখন আত্মনির্ভর আপনার ফ্যামিলি হবে, আপনার আত্মনির্ভর যখন আপনার সেই সমাজ হবে বা আপনার রাজ্য হবে, তখন কিন্তু আপনার চিন্তা করেন যে না ঠিক আছে এখন আমরা তো অলরেডি সেলফ রিলায়েন্ট, আমরা বাইরে যেতে পারি। এখন এখানে সেলফ রিলায়েন্ট না করে আরেকজনকে সেলফ রিলায়েন্ট করছেন আপনি। তো নিজেকে তো আগে শক্তিশালী করতে হবে। আর মহিলাদের যে ইম্পর্টেন্স, এর থেকে বড় ইম্পর্টেন্স আর কোথাও হতে পারে। মহিলারা সমাজের একটা কোহিসিভ ফ্যাক্টর বলে, মহিলারা যখন একটা সমাজের মধ্যে কাজ করে, ওই সমাজের মধ্যে একটা কিন্তু ঐক্যতা সেটা অনেক বেশি স্ট্রং পায়। আজকে এখানে যেহেতু মহিলারা আছেন,
আমি মহিলাদের বিষয়ে আজকে এখানে করব। আমরা তো সরকারের তরফ থেকে আমরা অনেক কিছু আমরা করছি। মহিলাদের যাতে অধিকার সম্পর্কে নিজেদের সচেতন করতে হবে। কি কি ফেসিলিটিস আমাদের সরকার আমরা দিচ্ছি সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমি দেখি অনেক সময় আমার এখানে অনেকে আসেন, যখন বলি আরে আপনার তো বলে কোথায় যাব, কি করে, আমি তো জানি না কোথায় যেতে হবে না যেতে হবে। তো এই যে কাজটা ভূতে ভূতে যদি এই কাজটাও আপনি করেন, আপনি মনে হবে যে না আমি সমাজের জন্য কিছু কাজ করতে পেরেছি। করতে হবে, অনেকেই বুঝতে পারে না। এয়ারপোর্টে থেকে যখন আমরা ফ্লাইট উঠে তখন কিন্তু ওই যে আপনার যিনি আমাদের এয়ার হোস্টেস আছে বলতে থাকেন যখনই কোনো দুর্ঘটনা হয় তার আগে কিন্তু নিজে যে মাস্কটা আছে ভালো করে পরে নেবেন, নিজের যা যা আছে সেটা পরে আপনি অন্যদেরকে হেল্প করুন। তো নিজের শক্তিটা তো আগে আপনি নিজের শক্ত জায়গায় থাকলে অন্যকে আপনি হেল্প করতে পারেন। তো এগুলো আমাদের মধ্যে কিন্তু এখনো হচ্ছে না। আমাদের মহিলাদের এবার বিহারে আপনারা দেখুন যে মহিলাদের ভোটে ভারতীয় জনতা পার্টি এইরকম একটা, মানে আমি বলবো যেটা আমরা নিজেরাও ভাবিনি, আমাদের পার্টিও ভাবিনি, সেই জায়গায় আজকে মহিলাদের কারণে এত বড় জিত আমরা সেখানে পেয়েছি। 50% লোক, মানে আমাদের লোক সংখ্যার 50% মহিলা। এতদিন ধরে তো নজর আন্দাজ, আমরা এখনো ঘরের ভিতরে মহিলাদেরকে আমরা একটু মনে করি আর কিছুই জানি না, কিন্তু যখনই বিপদে পড়ে পুরুষ তখন কিন্তু মহিলাদের সাথে কথা বলে। একমাত্র একটাই আস্থা, এবং দেখা যায় যাকে এতদিন ধরে আমি ডিপ্রাইভ, যাকে আমি বলেছি যে অনারই দেয়নি, তার থেকে সত্যিকারের একটা ভালো উপদেশ পাওয়া যায়। তো ওই জায়গাটাকে আমাদের এর জন্য বলো যে পরিবারের চালিকা শক্তি, মহিলাদের পরিবারের চালিকা শক্তি বলা হয়, উইমেন এম্পাওয়ারমেন্ট। মোদিজি আসার পর এগুলো কিন্তু আগে আমরা শুনিনি, ব্যবহার করা হতো খালি, আর কিচ্ছু না। এবং এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক বেশি সচেতনতা সৃষ্টি করা, অ্যাওয়ারনেস যে আমার অধিকার সম্পর্কে। এবং আজকে তো সমাজ চালনার ক্ষেত্রে হোক, দেশ চালনার ক্ষেত্রে হোক, সে এরোপ্লেনেই হোক, ট্রেনের ড্রাইভারই হোক, সব জায়গায় আমরা দেখছি যে মহিলারা কিন্তু সেই জায়গায় এখন মানে পারদর্শিতার সাথে ওনারা কাজ করছেন। ত্রিপুরার বহু আমরা দেখি অনেক সময় আমাদের অনেক মেয়েরা এত সুন্দরভাবে অনেক জায়গায় নিজেরা ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, মহাকাশ জানেও আজকে মহিলারা যাচ্ছে। তো নিজের সম্পর্কে আমরা নিজেরাই বুঝতে পারি না, সবসময় নিজেদেরকে একটা ইনফেরিয়র একটা মেন্টালিটি নিয়ে আমরা থাকি, আমি মহিলা। আর সমাজ ব্যবস্থা এরকম একটা হয়েছে, সবসময় আমাদের মধ্যে ধারণাটা থাকাতে এক দুজন বেরিয়ে গেল না, ইন জেনারেল যতক্ষণ ধরে বেশি পরিমাণে মহিলারা না আসবে, এই যে অভিযান আজকে আমরা বলছি যে আত্মনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ভারত এবং মহিলা সম্মেলনের, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব। আজকে যে কোনো জায়গায় আমি অনেক জায়গায় যখন প্রোগ্রামে যাই, যখন বিভিন্ন মেডিকেল কলেজে হোক, স্কুল কলেজে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, যদি সেখানে 200 জনকে প্রাইজ দেওয়া হয়, সেখানে দেখা যায় প্রায় মানে অ্যাবাউট 70% মেয়েরা সেখানে, মানে ভাবা যায় না। তো 70% মহিলারা মেয়েদের এখন এত ভালো ওরা রেজাল্ট করছে। সবাই যান না, এদিকে বসেন, বসেন ছিটে দাও, জোরে দাও, জোরে দাও, গেলে জোরে ছিটে দাও, মাথায় একটু দাও, এই জায়গাটায়। তোমরা একটু বসো, তোমরা বসো, ওই টাইম করে একটু খালি করে খালি করে
আমাদের এক কার্যকর্তা মহিলা, হঠাৎ করে যা দেখলাম মনে হয় ফিট হয়ে যায়, আমরা যে বলি না মানে সিনকোপ বলে, আশা করি ভালোই যাবে, হসপিটালে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা প্রায়ই আমি দেখি অনেক জায়গায়। ওই সময় কি করে অনেকে অনেক কথা বলতে থাকে। এখানেও কিন্তু অ্যাওয়ারনেসের বিষয়, যে করে শুয়ে দেওয়া, পাটা উপরে, মনে হয় সব জায়গায় এগুলোও কিন্তু আমাদের অ্যাওয়ারনেস, মানে অজ্ঞতার কারণে কত কিছু সমস্যা হয়। যাই হোক, হসপিটালে নিয়ে যাচ্ছে, আশা করি ভালো হয়ে যাবে। এখানে ডাক্তারবাবুরা নিশ্চয়ই, আমি বলবো যে IGM হসপিটালের জন্য খবরটা দেওয়া হয়, যাতে ওকে তাড়াতাড়ি দেখে। তো আজকে আমরা সবাই জানি যে আমাদের মহিলাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এটা কিন্তু অনেক অদ্ভুত, তাদের দক্ষতা এবং শক্তি, এবং সংসারকে যেমন ওরা সুন্দরভাবে গড়ে তুলেন, সমাজের জন্য এবং রাজ্যের জন্য কিন্তু তাদের খুব প্রয়োজন। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা করি, এখানে যিনি একটু আগে ঘোষক একটু বলছিলেন যে প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক সমাজ ছিল, এবং সেখানে কিন্তু মহিলাদের যে স্থান অনেক উপরে সেখানে ছিল। আমরা বিভিন্ন জায়গায় শক্তির যাকে আমরা স্থান দেই, সেখানে কিন্তু নারীদের শক্তির প্রতীক হিসাবে আমরা চিন্তা ভাবনা করি। এবং এটাও মানে আমরা দেখতে পাই যে যেসব জায়গায় নারীদের স্থান উঁচু স্থানে রাখা হয়, সেই সমাজের উন্নয়নও কিন্তু আমরা দেখি সেখানে অনেক উপরে থাকে সেখানে। এবং তাদের যে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়ে সন্তানকে যেমন লালন পালন করেন, সমাজকেও তারা এরকম মায়া, মমতা ও ভালোবাসা দিয়ে গড়ে তুলতে তারা কিন্তু সক্ষম। আমরা সেই কারণেই আজকের এই দিনে আমাদের যারা মাতৃশক্তিরা আছেন, আমাদের পার্টির তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকেও আমরা এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি। আমরা চাই যে অর্থনৈতিক অগ্রগতি, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন তাদের ভালো হোক, এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি আজকে। আপনারা যতক্ষণ ধরে নিজেদের উপর আত্মবিশ্বাস না বাড়বে, কনফিডেন্স যদি না ডেভেলপ করে, তাহলে যতই আমরা চেষ্টা করি, যতই আমরা সমাবেশ এখানে করি, এক একজন ব্যক্তি যে যার যেরকম তার ক্ষমতা, সেই অনুযায়ী অন্ততপক্ষে তার যদি সেইভাবে সামনের দিকে এগিয়ে আসে, এবং আমি নিশ্চিত যে নিজের পটেনশিয়াল, নিজের সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানি না, বুঝি না। আমি নিশ্চিত যে সবাই মধ্যেই কিন্তু একটা আলাদা, সবাই একরকম হবে সেরকম না, তার মতো আমার হতে হবে সেরকম না। এক একজন মহিলা, এক একজন ব্যক্তি আলাদাভাবে এই পৃথিবীতে এসছে, এবং তার মধ্যে কিন্তু ক্ষমতা, মানে সেটাকে স্কাই ইজ দ্য লিমিট, সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে বের করে। এবং আমাদেরও ভালো লাগবে যে 8 নং বটদোয়ালির যে সমস্ত মহিলাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেসব পার্টির মহিলা আছেন তারা যেভাবে কথা বলেন, তার থেকে আমাদের পার্টি যারা মহিলারা তারা অনেক বেশি, তাদের ইন্টেলেক্ট অনেক বেশি স্ট্রং। সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। কিন্তু সেটা তো এমনিতে হবে না, সেটা হতে গেলে আপনার পড়াশোনা করতে হবে, শুনতে হবে, এবং সেটা কার্যকরী ভূমিকায় আপনার আসতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আপনারা সবাই জানেন যে গত 8ই মার্চ 2025-এ বিবেকানন্দ ময়দানে আমাদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের 2টো প্রকল্প ওনাকে দিয়ে আমরা ঘোষণা করেছিলাম। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা
সমৃদ্ধি যোজনা, নিশ্চয়ই আপনারা জানেন। এখন এই যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আপনারাই বলুন কজন আপনারা জানেন? আপনারা কতজন বুথে গিয়ে এই বিষয়টা বলেন? এটা তো বলতে হবে, জানলাম শুনলাম হবে না, প্রতিটা জিনিস আপনার জানতে হবে। তো সেই জায়গায় বুঝতে হবে যে কাদের দেওয়া হবে। যারা আমাদের অন্তর্দয় ফ্যামিলি, অন্তর্দয় ফ্যামিলিতে কোনো কন্যা যদি জন্মগ্রহণ করেন তাদেরকে 50,000 টাকা স্টেট গভর্নমেন্ট তাদের জন্য বন্ড আকারে তাদেরকে রাখা হবে, অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো। 18 বছর যখন বয়স হবে তার ইন্টারেস্ট শুদ্ধ সেই টাকাটা সে তার বিয়ের সময় বা তার পড়ার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে। তো এই কথাগুলো নিয়ে আপনারা এই কথাগুলো বলতে হবে। আমরা সরকার কিছুই করে না, কিছুই করে না, এত কাজ করছি আমরা যে হিসাব নেই, যদি আপনি কাউন্ট করেন হিসাব নেই, কিন্তু এই কথাগুলো সবাইকে বলতে হবে। আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। আপনারা জানেন যে এই যোজনার মাধ্যমে যারা আমাদের প্রায় 140 জন যারা টিবিএসসি এবং সিবিএসসি 125টা যেটা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আছে, সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে প্রায় 140 জন আমাদের মেয়েদেরকে যারা দ্বাদশ শ্রেণী পাশ করেছে তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি ওনাদেরকে। কজন আমরা বলি এই বিষয়ে, এগুলো কিন্তু ঠিক ঠোঁটের ঠিক আগে মানে অগ্রভাগে সে থাকা দরকার। ডেইলি এই বিষয়ে কথা বলা, চিন্তা করা। আমাদের ডিস্ট্রিক্ট সদর আরবানের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন, দায়িত্ব দিয়েছেন এই এতগুলো লোক মহিলা তারা আসতে হবে, ইয়াং যারা আছেন তাদের আসতে হবে। কিন্তু খালি আসলাম বসলাম তাতে হবে না, তাদেরকে ডেইলি এই যে এই বিষয়গুলো বলা, গিয়ে গিয়ে সবার বুথের মধ্যে অন্তকে কয়েকদিন মাসে যদি একবারও সময় দেন আর এই বিষয়গুলো নিয়ে যদি বসেন, দেখবেন আপনার কাছে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, আমরা এই যে অর্থ বছর সেখানে আগরতলার অভয়নগরে এই অর্থ বছর আর্থিক যে 2025-26 আফটার কেয়ার হোম অর্থাৎ মহিলা আশ্রমের 2টো ছাত্রীকে আমরা এই ডিপার্টমেন্ট থেকে তাদের যে হোটেল ম্যানেজমেন্ট তারা পড়তে চেয়েছে উচ্চশিক্ষার জন্য, তাদেরকে আমরা স্পন্সর করেছি এবং ফার্স্ট ইয়ারের জন্য তাদেরকে 3,12,160 টাকা দেওয়া হয়েছে। তো আপনার এই বিষয়টা যে আছে, তো অন্য আপনার বুথের ভিতরে অনেক লোক আছে, কিন্তু তো তাকে বলতে হবে যে আরে এরকম একটা সুবিধে আছে, তোমরা যাও আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে কথা বলুন। আমি দেখি অনেকের জ্ঞান নেই। এই বিষয়গুলো আপনাদের আমি আজকে বললাম। এবং শুধু তাই না, এখন আমাদের ড্রাইভিং লাইসেন্স, অনেক মহিলারাও কিন্তু এখন ড্রাইভিং করছে এখন। তো ড্রাইভিং লাইসেন্সের এমনিতে করলে হবে না, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার। সেই জিরানিয়াতে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেই ট্রেনিংয়ের সম্পূর্ণ খরচ যা যা আছে গভর্নমেন্ট ফ্রি সেগুলো দিচ্ছেন। আজকে আত্মনির্ভর ভারতের কথা আমরা বলছি, আমাদের এই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা খাদ্য সামগ্রী, আপনারা সবাই জানেন এসএসজির যারা বিভিন্ন খাদ্য সামগ্রী বানান, একটা ভালো একটা সংস্থাকে তাদেরকে আমরা স্পন্সর করেছি। তাদেরকে বলেছি তাদেরকে ট্রেনিং দাও এবং তাদেরকে প্রায় 1,50,000 টাকার উপরে দেওয়া হয়েছে। কিভাবে আমরা তো বানাই, ঠিক আছে, আমরা ভালোই পাই, সবই আমাদের মহিলারা সবাই বানায়, কিন্তু তারপরেও আরো কিছু ভ্যালু এডেড আরো বেটার ওয়েতে যদি করা যায় তো এর জন্য ওই সংস্থাকে ভাগ দেওয়া হয়। আজকে 50 জনকে দেওয়া হয়েছে, আগামী দিন আরো 100। আপনার খবর নিতে হবে, আপনার খবর নিয়ে ওই বুথের মধ্যে আপনি বলুন যে আরে তুমি তো এরকম ট্রেনিং নিলে আরো বেটার তোমার জিনিসটা যদি বানাও তাহলে এটা মানে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে এবং আরো বেশি করে তোমার এটার আকর্ষণ হবে এবং আর্থিক দিকে তুমি অনেক বেশি সমৃদ্ধ হবে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা বলবেন। এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনারা কজন জানেন যে কোনো গভর্নমেন্টের যখন স্টল হয় 50% স্টল মহিলাদের। কে যায়, কতজন যায় গিয়ে এর জন্য আমার এই অ্যাপ্লিকেশনটা দেয় যে আমিও তো এখানে আমি একজন বা অ্যাপ্লিকেন্ট,
তো যেখানে এই আপনার স্টলগুলো হচ্ছে সেখানে কি আপনি দাবি করতে পারেন সেগুলো? আমাদের জানা, আমরা সবাই জানি যে মহিলাদের অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হয়। তো এই সমস্যার জন্য আমাদের এখানে 181, কতজন জানেন আমি জানি না, যে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা নানা সমস্যা হতে পারে, যে কোনো প্রবলেম, 181 24/7 প্রতিদিন খোলা আছে। যে সেখানে যদি আপনি মানে ফোন করেন তাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনি সহায়তা পেতে পারেন। এখন পর্যন্ত প্রায় 14,500-র উপরে এই কল গেছে এবং 121 জন মহিলা তাদের যে হেল্প করার, যে বিভিন্ন জায়গায় যেখানে যার সমস্যা হচ্ছে, কারোর মানে পুলিশিংয়ের সমস্যা, কোথাও স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, তো ইমিডিয়েটলি সেটা সেইভাবে তাদেরকে সাহায্য করা হয়। আমাদের রাজ্য স্তরে তো হচ্ছেই, প্লাস বিভিন্ন ডিস্ট্রিক্টে হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আমরা অফিস আমরা অলরেডি চালু করেছি। কারণ অনেক সময় কি হয়, অনেক জায়গায় গিয়ে মহিলারা যখন যে কোনো অফিসে যাবে সে কিন্তু ঘুরতে থাকে কোথায় যাবে। মহিলাদের জন্য, শুধু মহিলাদের জন্য আলাদা করে অফিস রাখা হয়েছে। তাদের সব যে সমস্যা অফিসে গেলে তাদেরকে প্রায়োরিটি হিসাবে তাদেরকে দেখা হয়, শোনা হয় এবং কার্যকরী করা হয়। এবং আমি এগুলোর কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। যদি দেখা যায় ওই অফিসে, সেটা স্টেটেই হোক ডিস্ট্রিক্টেই হোক, যদি না কাজ করে, তার জন্য সেই অভিযোগটা আপনারা দিতে পারেন, তাহলে আরও যাতে এটাকে মনিটরিং করা যায় সেই ব্যবস্থা আমরা করব। যারা নির্যাতিতা মহিলা আছেন তাদের জন্য আমরা 8টি জেলায় অলরেডি ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা চালু করেছি। এবং তাতে করে চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা, পুলিশি সহায়তার পরামর্শ, যে একই জায়গায় বিভিন্ন জায়গায়, আদারওয়াইজ কি হতো যে যান আপনি পুলিশে যান, আপনি ওই হেলথের মেডিকেল হসপিটালে যান, এখন একই জায়গার মধ্যে সব সহায়তা আপনারা পাবেন। আমাদের ওয়ার্কিং উমেন হোস্টেল, আপনার কৃষ্ণনগরে আপনারা জানেন যে 50টি আসন একটা ওয়ার্কিং উমেন হোস্টেল, যারা কাজ করছে কর্মজীবী যারা মহিলারা আছেন সেগুলো চালু আছে। আমাদের এই সরকার প্রায় 114 কোটি টাকার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে আমরা পাঠিয়েছিলাম এবং সেখানে 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণ করার জন্য সেটা পাঠিয়েছিলাম এবং সেটাও কিন্তু অনুমোদিত হয়েছে। 10টার কাজ অলরেডি, 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিটি মহিলা জেলায় আপনারা সবাই জানেন যে মহিলা দ্বারা পরিচালিত মহিলার থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট আছে কিন্তু 9টা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড়, সেখানে 2টো মহিলা থানা আমরা করেছি। আমরা জানি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013, সেই অনুসারে যাতে যেখানেই মহিলারা কাজ করবেন, সেটা প্রাইভেটেই হোক গভর্নমেন্টই হোক, সেখানে আমাদের যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সেখানে বানিয়েছি। এখানে আমরাও বুঝি না, অনেক সময় কর্মক্ষেত্রে অনেক ঘটনা, তার সম্পর্কে খবর রাখা, যে তোমার যদি সেখানে কোনো সমস্যা হয় ইন্টারনাল কমিটি আছে কিনা, সেটা বেসরকারি সরকারি যেখানেই থাকুক, আপনারা যারা মহিলারা সেখানেও কোনো যদি প্রতিষ্ঠান থাকে, মহিলাদের এটা দায়িত্ব, আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন আপনার এখানে এই ধরনের যে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে কিনা। তাহলে আপনারা যদি এই কাজটা করেন সরকারের পক্ষে অনেকটা সুবিধা। কতজন করেন আপনারা, কতজন গেছেন, ধরুন বড় একটা মার্কেট বা যারা এখানে আছে মহিলারাও আছে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন, ঝগড়া করার বিষয় না, যে এখানে আছে কিনা এই খবরটা আমাদের কাছে নিয়ে আসুন। আমরা তাহলে সেই জিজ্ঞেস করতে পারি কেন আপনারা রাখেননি। বিভিন্ন সরকারি অফিসে হোক, স্কুলে হোক, কলেজে হোক করে, এবং সেটা অ্যাক্টিভ কিনা সেটাও আপনাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এটা করতেই পারেন সেটা। আজকে আমাদের যাতে মহিলা এবং যারা শিশুরা আছেন তাদের জন্য ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি, সেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মাদার অ্যান্ড চাইল্ডের MCH সেই জিবি হাসপাতালে সেটা কাজ শুরু হয়েছে, প্রায় 100 বেডের সুবিধা সেটা থাকবে। আমরা দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব অলরেডি আমাদের বাজেটে ছিল এবং সেইভাবে আমরা কাজ করছি। মানসিক, আমরা সবাই জানি যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা আমাদের অনেক জায়গায়
আমাদের মেয়েরা বা মহিলারা তারা কিন্তু এতে এফেক্টেড। তার জন্য 50 শয্যা বিশিষ্ট একটি প্রস্তাব আমাদের বাজেটে আমরা রেখেছি। নরসিংগড়ে অনেক সময় দেখা যায় এখানে আমাদের আরও বড় আকারের আমরা করার চিন্তা ভাবনা করছি এবং অলরেডি সেটাও মাথায় রয়েছে। সেখানে অনেক সময় কি হয়, যখন ওরা ট্রিটমেন্ট পাওয়ার পরে মানসিক যারা সমস্যায় আছেন তাদের ফ্যামিলিতে নিতে চায় না তাদেরকে, তারা ঘরেও যেতেও চায় না বরং। তার জন্য আমরা এখানে 25 জন করে মহিলা এবং পুরুষদের একটা হাফ ওয়ে হোম আমরা সেখানে চালু করেছি। আমরা বৃদ্ধাবাস যেটা আছে সেখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সেখানে আমরা নিজেদের অর্থে আমরা সেখানে বৃদ্ধাবাস যে আছে সেটা আমরা পরিচালনা করছি। এই বৃদ্ধাবাসে এখন প্রায় অনেক মহিলারা সেখানে আছেন এবং আরেকটা নতুন পার্ক সেখানে তৈরি করার জন্য আমাদের রাজ্য সরকার অলরেডি সেটা কাজ করছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এখন পর্যন্ত আপনারা সবাই জানেন, যারা প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদের যাতে খাওয়া দাওয়ার পুষ্টির বিষয়টা যাতে ঠিক হয়, তার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু আমাদের শর্ত আছে। সেই শর্ত সাপেক্ষে তাদেরকে প্রথম কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাকে 6,000 টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেখানেও আমরা ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে আমরা 500 টাকা করে আমরা 2,000 টাকা টোটাল আমরা দেই। আমরা যারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী আছেন এবং তারা যারা সহায়িকা তাদের মাসিক যে সাম্মানিক সেটাও কিন্তু আমরা বাড়িয়েছি এবং সেটা 8,000 টাকা করেছে এখন। আর যারা সহায়িকা আছেন, অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে 5,000 টাকা করেছে। আপনারা শুনে খুশি হবেন যে গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পরিচালনার জন্য গত এপ্রিল 2023 থেকে প্রায় 1,290 এর উপরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং 473 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা আমরা নিয়োগ করেছি। যারা আর্থিকভাবে দুর্বল, যাদের বয়স এবং যাদের অধিক যত্ন সুরক্ষার দরকার, যাদের বয়স 18 বছরের নিচে, তাদের জন্য আমরা প্রায় 2,059 জন ছেলে মেয়েকে এই অর্থ বছরে আমরা স্পন্সরশিপ বা ফোস্টার কেয়ার সেটা অনুমোদন করেছি। এতে করে তারা প্রতি মাসে তারা 4,000 টাকা করে সেটা পাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। এখন পর্যন্ত প্রায় 3,30,00,000 টাকার মতো তাদেরকে দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা, গৃহ সহায়িকা ভাতা, তাছাড়া বিধবা পরিত্যক্ত মহিলা ভাতা, শিশু কন্যা উৎসাহ ভাতা, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, এরকম অসংখ্য মহিলাদের জন্য, মেয়েদের জন্য এই যে ভাতাগুলো আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে সেটা দিচ্ছে। শুধু তাই নয়, মেয়েরা যারা উচ্চ শিক্ষার জন্য যেতে চায় খুব কম সুদে 3% তাদেরকে সুদ দিতে হয় এবং তাদেরকে সেই ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি যখন ওনার সাথে একবার দেখা করলাম পঞ্চায়েত ইলেকশনের ঠিক পর মুহূর্তেই, উনি বলছিলেন যে আমাদের এখানে যে পঞ্চায়েতগুলোতে কয়েকটা পঞ্চায়েতে শুধু মহিলা দিয়ে আপনি সেখানে গ্রাম পঞ্চায়েত তৈরি করেন। আপনাদের অবগত করার জন্য জানাচ্ছি, হয়তো বা অনেকে জানেন যে 4টি গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে 4টির মতো পঞ্চায়েত, সেখানে সব মহিলা, ইভেন যারা সরকারি অফিসার যারা আছেন সেখানে মহিলাদের দিয়ে সম্পূর্ণ মহিলা যারা সেখানে পরিচালিত। আমাদের পিঙ্ক টয়লেট নিয়ে অনেক কথা হয়, আমাদের বাজেটও আমরা পাস করেছি। আপনার রাস্তাঘাটে যখন বেরোয় মহিলাদের তাদের মডেস্টি যাতে থাকে তাদের জন্য পিঙ্ক টয়লেটের আমরা ব্যবস্থা করছি শিশু এবং মহিলাদের জন্য। আমরা এসএইচজি গ্রুপ আগে 2018 আগে মাত্র খুব কম সংখ্যক এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বর্তমানে আমাদের প্রায় 4,86,000 মহিলা এসএইচজি গ্রুপের সাথে যুক্ত। এসএইচজি 54,170টি স্বনির্ভর দল এবং 2,471টি গ্রামীণ সংগঠন এবং ক্লাস্টার স্তরে যেটাকে ফেডারেশন সদস্য বলা হয় সেখানে 174টি রয়েছে। আজকে
একটু আগে আমার পূর্ব বক্তা বলেছেন যে ত্রিপুরাতে আমরা টার্গেট করেছে প্রায় 1,18,000-এর মতো প্রায়, যে লাখপতি দিদি আমরা তৈরি করব। সেই জায়গায় অলরেডি আমরা 1,08,000 লাখপতি দিদি ত্রিপুরাতে তৈরি হয়েছে, প্রায় 95% লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছে। আমাদের জনজাতি যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদের রিসা, পাচরা ইত্যাদি আপনারা সবাই জানেন যে জিআই ট্যাগ সেটা পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে কাজটা করেছেন, যারা আমাদের মাইনরিটি মুসলিম যারা মহিলারা আছেন, কিভাবে ওদেরকে মানসিকভাবে তাদেরকে যেভাবে এতদিন ধরে, মানে আমি বলবো এতদিন ধরে আমরা শুনতাম অনেকে বলতো যে তাদের অধিকার ফিরিয়ে দেবে, কেউ সাহস করেনি। এই যে 3 তালাক প্রথা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই 3 তালাক প্রথা বাতিল করেছেন। ত্রিপুরাতে 3.12 লক্ষ যে উজ্জ্বলা যোজনায় গ্যাসের ধোঁয়ামুক্ত যে রান্নাঘর প্রধানমন্ত্রীজি যেটা বারবার জোর দিয়েছেন, সেই গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এখানে এই যে গ্রামীণ মহিলাদের যে আমরা যে গ্রামীণ যে আবাস যোজনা, সেই আবাস যোজনার মধ্যে প্রায় 74.7% শুধু মহিলাদের দেওয়া হয়েছে। যদি 100% দেখি, তার মধ্যে মহিলাদের নামেই কিন্তু সেখানে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা, সেখানে ওনারা মালিক। সহি পোষণ দেশ পোষণ এই স্লোগানকে সামনে রেখে 3.4 লাখ বেশি মহিলা ও শিশু সেই সুযোগ পাচ্ছে। গন্ডা তুইসাতে আমি নিজেও সেখানে আমি গিয়েছিলাম। সেখানে মহিলাদের জন্য সেখানে 50 আসন বিশিষ্ট আমরা ছাত্রী হোস্টেল সেখানে তৈরি করি এবং সেটার উদ্বোধন আমি করেছি। আমি যখন প্রথম প্রধানমন্ত্রী হই, ভাইফোঁটার সময় আপনারা হয়তো অনেকে এখানে এসেছিলেন আমার সরকারি বাসভবনে। তো সেখানে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যারা আমাদের মেয়েরা আছেন, যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়াশোনা করেন, তাদেরকে মানে ভর্তি ফিস থেকে আরম্ভ করে ডেভেলপমেন্ট ফিস থেকে আরম্ভ করে পরীক্ষা সংক্রান্ত সব ফি আমি মকুব করে দিয়েছি। আমাদের সরকার সেটা মকুব করে দিয়েছে। আজকে যেটা গ্রস এনরোলমেন্ট সেটা কিন্তু অনেকটা বেড়েছে আমাদের এই যে আমরা এই জিনিসটা আমরা ডিসিশন নিলাম। আপনারা সবাই জানেন যে ক্লাস 9-এ যারা আমাদের কন্যা সন্তানরা আছেন, তাদেরকে বিনামূল্যে সাইকেল বিতরণ আমরা করছি। প্রায় 1,22,000-এর উপরে আমরা এইসব ছোট ছোট মেয়েদের আমরা বাইসাইকেল দিয়েছি। এখানে আমি যাই না, আগরতলা শহরে সেটা বোঝা যায় না, কিন্তু গ্রামে গঞ্জে যখন আমি যাই, দেখি মেয়েরা কি সুন্দর করে এই বাইসাইকেল নিয়ে ওনারা যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, বাড়ি থেকে স্কুলে যাচ্ছেন, স্কুল থেকে আবার বাড়িতে আসছেন। স্টার্ট আপ মহিলা ত্রিপুরাতে এত সংখ্যায় বেড়েছে, প্রায় 41.4% স্টার্ট আপ নিজের উদ্যোগে এন্টারপ্রেনার হচ্ছে এখন মহিলা। খালি ঘরে বসে নেই এখন, কিন্তু আমরা চাই যে এটা যেন আরো আসে 100%-এর দিকে যায়। আমরা স্টাম্প ডিউটি আমরা এই সরকার আসার পরে 1% যারা মহিলাদের নামে যদি জায়গা খরিদ করতে গিয়ে যদি কোনো দলিল করে মহিলাদের নামে যদি করে 1% তার ডিউটি দিতে হবে। এতে করে অনেক বেশি তার মেয়েই হোক, তার স্ত্রী হোক, মার নামেই হোক, সেই নামে কিন্তু অনেকে দলিল তৈরি করছে। একটু আগে বলা হয়েছে এখানে যে আমাদের ত্রিপুরাতে সরকারি চাকরিতে আমরা 33% রিজার্ভেশন আমরা রেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য যে বিধানসভা এবং লোকসভার জন্য 33% যে রিজার্ভেশন আপনারা সবাই জানেন সেটা রেখেছে। মহিলাদের জন্য এই সরকার আসার পর জনজাতিদের জন্য যেভাবে আমাদের সরকার কাজ করছে, ইভেন সব স্তরের, আমি বলবো না মানে সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আত্মা প্রয়াস, এই সরকার আজকে সেখানে করছে। আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের যে পঞ্চায়েত, প্রায় 50% পঞ্চায়েত আমাদের মহিলা দ্বারা এখন পরিচালিত। তো আমি আজকের যে মেইন যে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান, আমি এটাই বলবো যে আপনাদের জন্য তো এতগুলো সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের রাজ্যের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে সুবিধাগুলো আছে সেই বিষয়গুলো আপনারা, উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা কিন্তু খুব গুরুত্ব, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আগামী দিন ভোকাল ফর লোকাল এবং হর ঘর স্বদেশী
এবং ঘর ঘর স্বদেশী এই বিষয়ে আপনারা প্রচার প্রসার করবেন এবং আজকের যে অনুষ্ঠানের যে মেইন উদ্দেশ্য সেটা যেন সার্থক হয় সেই কথাগুলো বলে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি